কল্পনা করো তো, হঠাৎ করেই তুমি বুঝতে পারলে তোমার প্রিয় মানুষগুলো তোমাকে দেখতে পাচ্ছে না, তোমার কথাও শুনতে পারছে না। তবে তুমি ঠিকই তাদের দেখতে পাচ্ছ, শুনতেও পাচ্ছ। কি ভয়ঙ্কর অদ্ভুত এক অনুভব, তাই না? আজকের গল্পটা ঠিক এমনই এক রহস্যময় অভিজ্ঞতার এক মায়ের গল্প, যে এক ভয়াবহ বিপর্যয়ের পর নিজের নিখোঁজ ছেলেকে খুঁজতে শুরু করে। কিন্তু এই খোঁজে নেমে ধীরে ধীরে সে উপলব্ধি করে সে নিজেই তো আর বেঁচে নেই। তবুও থেমে যায় না সে, কারণ মায়ের ভালোবাসা মৃত্যুতে শেষ হয় না। এই যাত্রায় তার দেখা হয় আরো কিছু আত্মার সাথে, যারা সবাই এই পৃথিবীতে আটকে আছে অপূর্ণ ইচ্ছা, অসমাপ্ত গল্প আর অদৃশ্য আবেগের বেড়াজালে। তো প্রশ্ন হচ্ছে, সে কি পারবে তার ছেলেকে খুঁজে পেতে? আর এই আত্মারাও কি পারবে তাদের শেষ গন্তব্যে পৌঁছাতে? এই আবেগ আর রহস্যময় কাহিনী জানতে হলে দেখতে হবে আজকের অসাধারণ সিনেমা দ্য প্যারেটসের পুরো গল্পটা। তবে গাইজ, শুরু করার আগেই বলে রাখছি, গল্পটা একটু জটিল মনে হতে পারে, তবে মনোযোগ দিয়ে দেখলে এটি অবশ্যই তোমার মন ছুঁয়ে যাবে। গল্পের শুরু হয় এক ধ্বংসস্তূপের মধ্যে, নাম না জানা এক সমুদ্রের তীরে। সেখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল মিনকা নামের এই মেয়েটি। চোখ মেলতেই মিনকার চোখ পড়ে এক বিভীষিকাময় দৃশ্য। সমুদ্রের ঢেউ যেন শহরের সব আবর্জনা টেনে নিয়ে যাচ্ছে। চারপাশে শুধু ধ্বংসের চিহ্ন, ভাঙা কাঠ, কংক্রিট আর ছড়িয়ে থাকা এমন আবর্জনার স্তূপ দেখেই বোঝা যায় এই শহর এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে। কিন্তু মিনাকোর চোখে সেই দৃশ্যের কোনো গুরুত্ব নেই। তার মন জুড়ে একটাই নাম, রিও, তার ছোট্ট ছেলেটা, যাকে কোথাও খুঁজে পাচ্ছে না সে। হতাশ আতঙ্কিত মিনাকো ছুটে চলে সমুদ্র তীর ধরে। একসময় সে দেখতে পায় কয়েকজন উদ্ধারকর্মী ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করছে। সে চিৎকার করে তাদের কাছে সাহায্য চায়, কিন্তু তারা কেউই মিনাকোর দিকে একবার ফিরেও তাকায় না, যেন সে এখানে থেকেও নেই। এই অদ্ভুত ঘটনায় হতবাক হলেও মিনাকো থেমে থাকে না। সে ছুটে যায় শহরের দিকে, যেখানে সরকার অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্র তৈরি করেছে। এই অঞ্চলে পরপর কয়েকটি ভয়ঙ্কর ভূমিকম্প এবং সুনামির আঘাতে সবকিছু তছনছ হয়ে গিয়েছে। বেঁচে থাকা মানুষগুলো এই কেন্দ্রেই আশ্রয় নিয়েছে এখন। মিনাকো এখানেও খুঁজতে থাকে তার রিওকে। প্রতিটি কোলের শিশুকে দেখে সে থেমে যায়, কিন্তু না, কোথাও সে তার ছেলেকে খুঁজে পাচ্ছিল না। তবে হঠাৎ সেখানে তার দেখা হয়ে যায় এক পরিচিত মুখের সাথে, যার নাম মিস্টার কামাডো। তিনি তাদের পুরনো প্রতিবেশী। হয়তো সে রিওর সম্পর্কে কিছু জানেন। মিনাকো তাড়াহুড়ো করে তার কাছে এগিয়ে যায়। সে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু এবারও সেই একই দৃশ্য। কামাডো যেন বুঝতেই পারছে না তার সামনে মিনাকো দাঁড়িয়ে আছে। তো শেষমেশ স্পর্শ করতে গিয়েও ব্যর্থ হয় মিনাকো। মিনাকোর মনে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাকে কেউ কেন দেখতে পাচ্ছে না? সে কারোর সাথে কেন কথা বলতে পারছে না? সবকিছু যেন এক রহস্যে মোড়া। এই দুঃস্বপ্নের মাঝেই সে ফিরে আসে তার নিজ বাড়িতে, কিন্তু সেখানেও আরো এক ধাক্কা অপেক্ষা করছিল তার জন্য। তার বাড়িটা আর আগের মতো নেই। সুনামির ভয়ালো আঘাতে পুরো বাড়িটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইট, কাঠ আর আসবাবপত্রের নিচে সে কুড়িয়ে পায় একটা পুরানো ছবি। সেই ছবিটা যেখানে সে ছিল তার আদরের ছেলে রিওর সঙ্গে। এমন সময় আকিরা নামের একটা ছেলে গাড়ি নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। মিনাকো সেই গাড়িটা থামানোর জন্য দৌড়াতে শুরু করে। আকিরা তাকে দেখে গাড়ি দাঁড় করায় এবং সাহায্য করার জন্য এগিয়ে আসে। মিনাকোর চোখে তখন আশা আর হতাশার প্রতিচ্ছবি। সে কাপা গলায় সবকিছু বলতে শুরু করে যে সে কারোর সাথে কথা বলতে পারছে না, কেউ তাকে স্পর্শও করতে পারছে না। এসব শুনে আকিরা শান্তভাবে বলে, আমি বুঝে গিয়েছি তুমি কি বোঝাতে চাইছো। এই বলে আকিরা তাকে নিয়ে রওনা হয় এক নির্জন জায়গার দিকে। দূর শহরের গণ্ডি ছাড়িয়ে তারা এক পরিত্যক্ত অ্যামিউজমেন্ট পার্কে এসে পৌঁছায়। দেখা যায় সেখানে 4-5 জন অচেনা মানুষ একসঙ্গে বসে গল্প করছিল। তো মিনাকো গাড়ি থেকে নেমে কিছুটা দ্বিধায় পড়ে যায়। তবে মাইকেল নামের একজন হাসি মুখে তাকে স্বাগতম জানায়। মিনাকো তাদের পরিচয় জিজ্ঞেস করলে আকিরা তখন ধীরে ধীরে সবকিছু খোলাসা করে বলে, এই মানুষগুলো কেউই আর জীবিত নয়, তারা সবাই বহু আগেই মারা গিয়েছে। কিন্তু এক একজনের জীবনে ছিল না পাওয়া ও অপূর্ণতার আক্ষেপ, আর সে কারণেই তারা অতৃপ্ত আত্মা হয়ে এই দুনিয়ায় আটকে আছে। এই কথা শুনে মিনাকোর হৃদয় যেন থেমে যায়। সে ভাবতেই পারছে না সে রিওর থেকে আলাদা হয়ে গিয়েছে, অর্থাৎ মারা গিয়েছে। তার চোখ থেকে এখন জল গড়িয়ে পড়ে। তখন কাউরি এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেয় আর একটা ছোট্ট ঘর দেখিয়ে বলে, এটা তোমার জন্য। চিন্তা করো না, আমরা সবাই এক একটা কষ্টের গল্প বয়ে এনেছি। তুমি এখন একটু বিশ্রাম নাও, আমরা তোমার পাশে আছি। ঘরটা ছোট, তবুও নিস্তব্ধতায় ঢেকে আছে চারপাশ। কিন্তু এমন অবস্থায় কি আর ঘুম আসে? মিনাকোর মনে পড়ছিল তার ছেলে রিওর কথা। সেই ছোটবেলা থেকেই রিও ছিল তার চোখের মণি। রিওর ছোটবেলা থেকেই সে তাকে একাই আদর যত্নে আগলে রেখেছিল। হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হওয়ার পর রিওই ছিল তার জীবন, তার বেঁচে থাকার একমাত্র কারণ। সে কখনোই রিওকে বাবার শূন্যতা অনুভব করতে দেয়নি। সে নিজেকে ভেঙে গড়ে তুলেছিল শুধু রিওর জন্যই। আসলে সব মায়েরাই বুঝি এমন হয়, তাই না? নিজের স্বপ্ন ভেঙে সন্তানের জন্য একটা নতুন পৃথিবী গড়ে তোলে। তো পরদিন সকালে মিনাকো দেখতে পায় বাকি সবাই অদ্ভুত স্বাভাবিকতায় দিন কাটাচ্ছে।
আত্মা হয়েও তারা হাসে, ব্যায়াম করে, এমনকি খাওয়া দাওয়াও করে। কাউরি করছে ইয়োগা আর বাকি সবাই করছে ব্রেকফাস্ট। এখানেই সবার সঙ্গে শুরু হয় মিনাকোর প্রথম পরিচয়। এই হলো সুরি। সে একসময় ভয়ঙ্কর গ্যাংস্টার ছিল। মিস্টার টানাকো, সে ব্যাংকে চাকরি করত। আর কাউরি একসময় পার্কের বার পরিচালনা করত। পরিচয়ের পরই মিনাকো আকিরার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। গন্তব্য সেই আশ্রয় কেন্দ্র। পথে ধ্বংসস্তূপগুলো তাকে চুপচাপ স্মরণ করিয়ে দেয় ভয়ানক এই দুর্যোগ শহর থেকে কেড়ে নিয়েছে কত মানুষের স্বপ্ন, কত নিষ্পাপ প্রাণ। তো আশ্রয়কেন্দ্রে পৌঁছে সে নোটিশ বোর্ডের দিকে তাকায়। ভেবেছিল হয়তো রিওর কোনো খবর সেখানে থাকবে, তবে নামটা দেখতে না পেয়ে তার বুকটা কেঁপে ওঠে। এমন সময় একজন বৃদ্ধ আত্মার সঙ্গে তার দেখা হয়, যে ঠিক মিনাকোর মতোই হারিয়েছে তার পরিবার, এখন তাদেরকে খুঁজছে। এরপর দেখা যায় মিনাকো সেই নিউজ চ্যানেলের অফিসে এসেছে, যেখানে জীবিত অবস্থায় সে সাংবাদিক হিসেবে কাজ করত। এখন সবাই ব্যস্ত, চারিদিকে কেবল একটাই প্রশ্ন, কে বেঁচে আছে আর কে মারা গিয়েছে। মিনাকোর কলিগ মিস্টার কামাডো বসে আছে এক কোণে, হাতের ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছবিতে তার মেয়ে, হয়তো সেও নিখোঁজ। এখানে প্রতিটা মানুষ, প্রতিটা মুখ যেন এক একটা না বলা কাহিনী বয়ে বেড়াচ্ছে। সন্ধ্যার সময় মিনাকো ফিরে আসে সেই অ্যামাউন্সমেন্ট পার্কে। কাউরি জানায় আজ একটু স্পেশাল ডিনার আর ছোটখাটো পার্টির আয়োজন চলছে। রাতে মাইকেলদের গান বাজনা শুরু হয়, আর মিনাকো এক কোণে বসে ওদের দেখে চুপচাপ সময় কাটাতে থাকে। কিছুক্ষণ পর কাউরি সুস্বাদু খাবার পরিবেশন করলে সবাই একসাথে ডিনারে বসে। কিন্তু এসব কিছুর মাঝেও মিনাকোর মন পড়ে আছে তার ছেলে রিওর কাছে। সে তো এখানে এসেছিল রিওকে খুঁজে পেতে, অথচ এখনো তার কোনো খোঁজ মেলেনি। পার্টি, গান, খাওয়া দাওয়া সবই তার কাছে অর্থহীন মনে হচ্ছিল। তাই সে চুপচাপ সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে চায়। এই সময় আকিরা মিনাকোকে অনুরোধ করে কমপক্ষে আজ রাতটা থেকে যাওয়ার জন্য। সে বলে, আমি তোমাকে এমন কিছু দেখাতে চাই যা তুমি কখনো ভাবোনি। তারপরে রাত গভীর হলে সবাই ছোট ছোট হ্যারিকেন জ্বালিয়ে কোথাও একটা রওনা হয়। তাদের সাথে আশেপাশের বহু মানুষেরও দেখা মেলে, তারাও হ্যারিকেন জ্বালিয়ে এগিয়ে চলেছে একই দিকে। আসলে এরা সবাই মৃত আত্মা, যারা প্রতি সপ্তাহে একবার করে এখানে জড়ো হয় তাদের প্রিয়জনদের খুঁজে পাওয়ার আশায়। মিনাকো সেখানে সেই বৃদ্ধ লোকটাকে দেখতে পায়, যাকে সে আগের দিন আশ্রয়কেন্দ্রে দেখেছিল। আজ সে তার পরিবারকে খুঁজে পেয়েছে। বুকে জড়িয়ে সে কান্নায় ভেঙে পড়ে। এই দৃশ্য দেখে মিনাকোর চোখে জল চলে আসে। কবে সেও যেভাবে তার ছেলেকে খুঁজে পাবে। তো সকাল হলে তারা আবার পার্কে ফিরে আসে। এবার মিনাকো খোলাখুলিভাবে তাদের সাথে কথা বলে। সে জানায়, আমার ছেলের নাম রিও, বয়স 7 বছর। আমি এখনো জানি না সে আদৌ বেঁচে রয়েছে কিনা, কিন্তু যতদিন না এটা জানতে পারি ততদিন আমি এখানেই থাকতে চাই। মাইকেল আশ্বস্ত করে বলে, তুমি যতদিন চাও থাকতে পারো, আমরাও তোমাকে তোমার রিওকে খুঁজে বের করতে সাহায্য করব। এই কথাগুলো মিনাকোর বুকের ভারটা কিছু হলেও হালকা করে দেয়। সে ধীরে ধীরে সকালের নাস্তার টেবিলে গিয়ে বাকি সবার সাথে ব্রেকফাস্ট করতে বসে। এরপরে দেশে দেখা যায় আকিরা নিজের ঘরে বসে কিছু লেখালেখি করছিল। মিনাকো তার রুমে ঢুকে দেখে পুরো ঘরটা যেন একটা ছোট বইয়ের কারখানা, চারিদিকে শুধু বই আর কাগজ। জানতে পারে আকিরা একজন লেখক ছিল। মৃত্যুর পরেও সে কলম ছাড়েনি। সে এখন লিখছে মানুষের পরকালীন জীবন নিয়ে একটা গল্প, যেটা সে নিজের চোখে দেখা সত্যিকারের অভিজ্ঞতা থেকে গড়ে তুলছে। মিনাকো আকিরার কাছে জিজ্ঞেস করে, তুমিও কি কাউকে হারিয়েছো? উত্তরে আকিরা বলে, তেমন কিছু না, আমাকে শুধু গল্পটার শেষটা লিখতে হবে, তারপর হয়তো আমি চলে যাব। সে মিনাকোকে তার গাড়ির চাবি দিয়ে দেয়, যেন সে যখন ইচ্ছা রিওকে খুঁজতে শহরে যেতে পারে। এদিকে মাইকেল লক্ষ্য করে সুরি বাইকে কোথাও একটা যাচ্ছিল। সে মাইকেলকে ডেকে বলে, আমি একটা গ্যাংস্টার মুভি বানিয়েছি, একদিন তোমাকে দেখাবো। মাইকেল বাস্তব জীবনের একজন পরিচালক ছিলেন, যিনি বেশ ভালো সিনেমা তৈরি করতেন। তো যাই হোক, এদিকে দেখা যায় সুরি তার বাবার কাছে এসেছে, কারণ আজ তার বাবার জন্মদিন। সুরির বাবা অন্য সদস্যদের সঙ্গে জন্মদিন উদযাপন করছে, তবে তার চোখে দেখা যায় ছেলে হারানোর শূন্যতা। সে সুরিকে ভীষণ মিস করছে। এদিকে মিনাকো চলে যায় নিউজ চ্যানেলের অফিসে। দুর্যোগে প্রাণ হারিয়েছে এমন মানুষদের একটা লিস্ট বের হয়েছে, সেখানে রিওর নামটা আছে কিনা সেটাই খুঁজে দেখছিল। এমন সময়ে টিভিতে মিনাকোর নামটা দেখানো হয়, তার লাশটা নাকি এখনো পাওয়া যায়নি। অপরদিকে মাইকেল গিয়েছিল একটা মুভি দেখতে, যে মুভির লেখক এবং পরিচালক সে নিজেই ছিল। মুভি দেখার সময় সে খুব ইমোশনাল হয়ে যায়। এরপর রাতের বেলা সে ফিরে আসে তার আস্তানায়, মানে সেই অ্যামাউন্সমেন্ট পার্কে। সুরি, কাউরি এরা সবাই আড্ডা দিছিল তখন। এখানে মিনাকো সুরিকে জিজ্ঞাসা করে, তুমি কেন এখনো পরবারেও যাচ্ছ না? তোমার জীবনের গল্পটা কি আসলে? সুরি বলে, 7 বছর আগে এক গ্যাং সংঘর্ষে আমি মারা গিয়েছি। তখন আমার একটা গার্লফ্রেন্ড ছিল। কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এর আগেই যা হবার হয়ে যায়। আমার আক্ষেপ, আমি ভালোভাবে তাকে বিদায় জানিয়ে আসতে পারিনি। মৃত্যুর পরেও সেই গার্লফ্রেন্ডকে এই 7 বছর এখনো দেখতে পাইনি। তাকে শেষবার দেখার জন্য এখনো অপেক্ষা করে চলেছি। পরদিন মিনাকো সমুদ্রের তীরে যায়, দেখতে পায় সেখানে এক ছোট ছেলে তার বাবার সঙ্গে প্রার্থনা করছে। হয়তো ছেলেটির মা দুর্যোগে হারিয়ে গিয়েছে। এটা দেখে তার প্রচন্ড খারাপ লাগে।
এরপর সে চলে আসে একটা বন্ধ মুভি থিয়েটারে, যেখানে সে মাইকেলকে দেখতে পায়, যে কিনা আজও তার প্রিয় মুভিটা দেখছে। আর এটা একটি অসমাপ্ত প্রেমের গল্প। মিনাকো জিজ্ঞেস করে এই মুভির শেষ কোথায়। মাইকেল উত্তর দেয়, শেষ করার আগেই আমি মারা গিয়েছি, তাই অপূর্ণ রয়ে গেছে। আর এই আক্ষেপের জন্যই আমি এই দুনিয়ায় আটকে আছি, অতৃপ্ত আত্মা হিসেবে। তো এরপর তারা মাইকেলের রুমে আসে। এটা যেন এক স্টুডিও, চারপাশে ক্যামেরা আর পোস্টার। মাইকেল জানায় এই গল্প তার নিজের জীবনের অটোবায়োগ্রাফি। সে নিজেই নায়ক, আর নায়িকা হলো তার গার্লফ্রেন্ড, যাকে সে হারিয়েছে। মাইকেলের খুব ইচ্ছে সে এই মুভিটা সম্পূর্ণ করবে, কারণ তার গার্লফ্রেন্ড এই শেষটা দেখতে চেয়েছিল, কিন্তু সেটা কমপ্লিট করার ভাগ্য তার হয়ে ওঠেনি। মিনাকো তাকে বলে, আপনি চাইলে এখন এটা শেষ করতে পারেন। আমার বিশ্বাস আপনার গার্লফ্রেন্ড একদিন সেই মুভিটা দেখবে। অন্যদিকে কাউরি তখন তার পরিবারের কাছে। তাদের হাসি মুখ দেখে তার মন আনন্দে ভরে ওঠে। মাঝে মাঝে সে এমন করেই আসে, চুপি চুপি দেখে যায় সবাইকে, কারণ জানে পরপরে গেলে এই সুযোগটা হয়তো আর থাকবে না। আর এখানেই আমরা বুঝি প্রত্যেকেরও এখানে থাকার একটা না একটা কারণ আছে। কেউ ভালোবাসার টানে, কেউ অপূর্ণের ইচ্ছায়, আবার কেউ শুধুই শেষ দেখা দেখতে। পরদিন সকালে মিনাকো দেখতে পায় মাইকেল একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, সেই অসম্পূর্ণ মুভিটা শেষ করবে। ক্যামেরা, স্ক্রিপ্ট সব প্রস্তুত। মিনাকো, যিনি জার্নালিস্ট, ক্যামেরা চালাবেন, কাউরি সাউন্ড রেকর্ডিং আর আকিরা লাইটিংয়ে সাহায্য করবে। এখন শুটিং শুরু হয়, কিন্তু বয়সের কারণে মাইকেল বারবার ভুল করছিল। অভিনয়েও সে পিছিয়ে গিয়েছে অনেক। এসবের মাঝেই হঠাৎ সেখানে হাজির হয় এক নতুন মুখ। তার নাম নানাকো, একদম কম বয়সী একটা মেয়ে। সে বুঝতে পারছে না সে কিভাবে এখানে এলো। তো মিনাকো তার কাছে এসে বলে, ভয় পেও না, তুমি আসলে মারা গিয়েছো, তাই এখন তুমি আমাদের মাঝে আছো। নানাকো বলে তার জীবনটাই ছিল কষ্টে ভরা, মৃত্যু যেন তার কাছে মুক্তি। তো এরপরে কাউরি তাকে একটা ঘরে নিয়ে যায়। অন্যদিকে সরে গিয়েছে কবরস্থানে। আজ তার মৃত্যুর দিন। সেখানে গিয়ে সে দেখতে পায় তার বাবা তার জন্য দাঁড়িয়ে প্রার্থনা করছে। তার চোখে আজ এক অন্যরকম তিক্ততা। সে আজ সিদ্ধান্ত নিয়েছে সে তার গ্যাংটা বন্ধ করে দিবে চিরতরে, কারণ এই গ্যাংয়ের কারণেই সে তার ছেলেকে হারিয়েছিল। ঠিক তখনই সুরির চোখ পড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে। হাতে ফুলের তোড়া নিয়ে চুপচাপ অপেক্ষা করছে সে। সুরি মেয়েটাকে দেখে চিনতে পারে সে হলো মিজুকি, সুরির গার্লফ্রেন্ড, যার দেখা পাওয়ার এই অসমাপ্ত ইচ্ছাই তাকে বাঁচিয়ে রেখেছে মৃত্যুর পরেও। সুরি মিজুকির পিছু নেয়। দেখতে পায় মিজুকি বাড়িতে এসে পুরনো একটা অ্যালবাম খুলে বসেছে। সেই অ্যালবামে তার সাথে সুরির অনেকগুলো ছবি ছিল। সেই সুন্দর ছবিগুলো স্মৃতিচারণ করেই সে খুব ইমোশনাল হয়ে যায়। এই সময়ে মিজুকির বর্তমান বয়ফ্রেন্ড চলে আসে, জানায় আগামী সপ্তাহে পরিবারের সাথে পরিচয় করে দিবে তার, এবং তাদের বিয়ে হবে। মিজুকি কোনো আপত্তি করে না। সে বারান্দায় কাপড় শুকাতে বেরিয়ে আসে, আর সেখানেই পাশে দাঁড়িয়েছিল সুরি। সে ধীরে ধীরে বলে, তোমার বর্তমান বয়ফ্রেন্ড খুব ভালো মানুষ, আমি আশা করি তুমি সবসময় সুখী থাকবে। সুরির কথা শুনতে না পেলেও মিজুকির চোখ থেকে অঝরে জল ঝরছিল। তার মনে এখনও সুরের জন্য ভালোবাসা রয়েছে, কিন্তু জীবন তো থেমে থাকে না। তাই বাস্তবতাকে মেনে নিয়ে সে নতুন জীবনের পথে এগোতে প্রস্তুত। তো এরপরে সুরি চলে আসে অ্যামিউজমেন্ট পার্কে এবং সবাইকে জানিয়ে দেয় আজকে তার সেই গার্লফ্রেন্ড মিজুকির সাথে দেখা হয়েছিল। সে তার বর্তমান বয়ফ্রেন্ডকে আগামী সপ্তাহে বিয়ে করতে চলেছে। তবে এতে তার কোনো হতাশা নেই, উল্টে সে খুব আনন্দিত। সে মিজুকির পাশে থাকতে না পারলেও তার থেকে হয়তো ভালো একজন মানুষ মিজুকির পাশে আছে, যে তাকে সারা জীবন সুখে রাখতে পারবে। অতএব তার সমস্ত আক্ষেপ এখানেই নিঃশেষ হয়ে গেল। আর এই জন্য আজকের পর থেকে সুরি এই জগৎ থেকে মুক্তি পেয়ে যাবে। তো আজ মাইকেল সবাইকে তার বানানো গ্যাংস্টার মুভিটা দেখায়। মুভির গল্পটা ছিল গভীর আর স্পর্শকাতর। মুভিটা দেখে সবাই মুগ্ধ। পরদিন সুরি শান্তি নিয়ে পরপারে চলে যায়। দিনগুলো এভাবেই কেটে যেতে থাকে। মিনাকো প্রতিদিন অফিসে এসে মৃতদের তালিকা দেখে। মাঝে মাঝে আকিরাও সাথে আসে। আকিরা তাকে একদিন জিজ্ঞেস করে, বেঁচে থাকতে তোমার কাছে পৃথিবীটা কেমন লাগতো? এর উত্তরে মিনাকো বলে সে একটু ভালো কেরিয়ারের আশায় দিন রাত শুধু কাজ করে গিয়েছে, কিন্তু দিন শেষে সবকিছু যেন এখন বৃথা মনে হচ্ছে তার কাছে। আকিরা বলে, যদি আবারও জীবন ফিরে পাও তাহলে কি করতে চাইবে? মিনাকো জানায় সে রিয়েকে নিয়ে একটা ট্রিপে ঘুরতে যাবে, কারণ কাজের ব্যস্ততায় সে কখনো তার ছেলেকে সুন্দর একটা সময় উপহার দিতে পারেনি। এটাই তার জীবনের একমাত্র আক্ষেপ। অন্যদিকে নানাকো তার স্কুলে ফিরে যায়, যেখানে কয়েকজন মেয়ে তার সুইসাইডের ভিডিও দেখে হাসাহাসি করছিল। এরা আগে তাকে র্যাগিং করত, আর সেই কষ্টের জন্য নানাকো একসময় সুইসাইড করেছিল। কিন্তু যখন সে দেখলো তার মৃত্যুর পরেও মেয়েগুলো শুধরায়নি, বরং তার ভিডিও দেখে মজা নিচ্ছে, তখন সে প্রচন্ড রেগে যায়। সে মিনাকোদের এসে বলে, আমি একজনকে খুন করতে চাই, কিন্তু এটা কি এখন আর সম্ভব? মাইকেলরা তাকে বোঝায়, আমরা শুধু অতৃপ্ত আত্মা, জীবিত কাউকে ক্ষতিসাধন করার ক্ষমতা আমাদের নেই। নানাকো অনেকটা উত্তেজিত হয়ে ড্রিঙ্কস হাতে নিয়ে বলতে শুরু করে, এই নরকের জীবন থেকে কখন মুক্তি পাবো? কবে আমি পরপারে যেতে পারবো? মিনাকো তাকে শান্ত করে বলে, আজকের দিনটা তোমার জন্য বিশেষ দিন। আজ তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যেতে চাই।
এরপর দেখা যায় তারা আবারও হাজারো আত্মার সঙ্গে হেরিকেন জ্বালিয়ে একত্রে হেঁটে যাচ্ছে। নানাকো জানতে পারে কেন তারা একসাথে মিলিত হয় আর কেন এই যাত্রাটা এত গুরুত্বপূর্ণ। সবকিছু পর্যবেক্ষণ করে একসময় নানাকো বলে, আমি একজনকে সরি বলতে চাই, হয়তো তবে আমি মুক্তি পাবো। পরদিন দেখা যায় কাউরি একটা হসপিটালে, তার বড় মেয়ে এখন প্রেগনেন্ট। ডাক্তার জানায় তার কন্যা সন্তান হবে। মেয়েরা যেন আনন্দে আত্মহারা। কাউরি একপাশে দাঁড়িয়ে মৃদু হেসে আকিরাকে বলে, দেখো আমার অনুপস্থিতিতেও তারা কত ভালো আছে, হয়তো আমাকে ছাড়াই ওদের জীবনটা সুন্দরভাবে চলবে। এই কথায় কাউরের মুখে ছিল গর্ব আর হৃদয় ছিল না বলা যন্ত্রণা, কারণ এই সুখের মুহূর্তে তারা তাকে একটিবারের জন্য মনে করেনি। তো এরপরে রাতে মিনাকো আর আকিরা গল্প করছিল। এখানে মিনাকো আকিরার জীবনের সেই লুকানো কষ্টের গল্প জানতে চায়, যেটা আজও সে কাউকে বলেনি। আকিরা এবার আর চুপ থাকেনি, সে রাজি হয় তার গল্প শোনাতে। পরদিন সে মিনাকোকে নিয়ে যায় এক গরুর খামারে। এটাই ছিল তার বাবার শেষ স্মৃতি। আকিরের বাবা চাইতেন ছেলেটা একদিন তার মতো চাষাবাদে মনোযোগ দিবে, কিন্তু দুর্ভাগ্যবশত সে ছোটবেলা থেকেই শারীরিকভাবে খুব দুর্বল ছিল। নিয়মিত কোনো না কোনো রোগবালাই লেগেই থাকতো তার। শেষমেশ এমন এক মরণব্যাধি হয় যখন ডাক্তাররা বলেছিল যে সে আর মাত্র কয়েক মাস বেঁচে থাকবে। তখন আকিরার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেত, কেন বিধাতা তার সাথেই এমন অন্যায় করলো। এছাড়া সে এটা ভাবতো যে তার বাবা হয়তো তাকে ঘৃণা করে, কারণ সে কখনো তার আদর্শ সন্তান হতে পারেনি। কিন্তু মৃত্যুর পর দেখতে পেল তার বাবা তাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু সেটা কখনো সে তার মুখে প্রকাশ করতে পারেনি। দেখা যায় আকিরার জীবনের গল্পটা তার বাবা একটা বায়োগ্রাফি গল্পের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছে, অথচ সে লেখালেখি একদমই পছন্দ করতো না। অপরদিকে নানাকো আবারও স্কুলে গিয়ে দেখে তার পরিবর্তে সেই দুষ্ট মেয়েগুলো ইয়াসুকো নামের তার বান্ধবীকে বিরক্ত করতে শুরু করেছে। তার সাথে মেয়েগুলো কুকুরের মতো আচরণ করছিল। এগুলো মেয়েটা সহ্য করতে না পেরে দৌড়ে স্কুলের ছাদে চলে আসে এবং একবার ভাবে এখান থেকে ঝাঁপ দিয়ে জীবনটাই শেষ করে ফেলবে। তখন পেছন থেকে নানাকো কান্না করে বলছিল, তুমি এমনটা করো না প্লিজ। আসলে সে হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড। নানাকো আসলে নিজের হাতে সেরে কেটে ফেলেছিল। তখন বুঝতে পারেনি সে কত বড় ভুল করেছে। ইয়েসুকো যেন তার মতো এরকম ভুল না করে, তাই সে থামানোর চেষ্টা করছিল। অবশ্য ইয়েসুকো ঝাঁপ দেওয়ার মতো সাহস পায়নি। তো দেখা যায় বেচারি অঝরে কান্না করছিল। তখন নানাকো তাকে জড়িয়ে ধরে সরি বলে, কারণ সে যদি এখন তার সাথে থাকতে পারতো তাহলে এখন দুজন মিলে সে মেয়েগুলোর সাথে লড়াই করতে পারতো। তো যাই হোক, এরপর রাতের বেলা সে আকিরার সাথে কথা বলতে আসে। তাকে জানায় সে ইয়াসুকোকে সরি বলে দিয়েছে, কিন্তু সে তার কোনো কথাই শুনতে পায়নি। আকিরা বলে, একদিন দেখবে অলৌকিকভাবে তোমার কণ্ঠস্বর ইয়াসুকোর কানে পৌঁছে গিয়েছে, আর তখনই তুমি মুক্তি পেয়ে যাবে। তো এভাবেই দিন পার হচ্ছিল। পরিবারের লোকজনদের খুঁজে পাবে এই আশা নিয়ে সব আত্মারা প্রতি সপ্তাহেই মিলিত হতো। একদিন মাইকেল দৌড়ে এসে বলে সে মিনাকোর ছেলের খোঁজ পেয়েছে, রিও নাকি মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। এই কথা শুনে তো মিনাকো একদম স্তব্ধ হয়ে যায়। এতদিন পর রিও সম্পর্কে একটা খোঁজ মিলল। এরপর মাইকেল তাকে নিয়ে চলে আসে এক এতিমখানার সামনে। মিনাকো ভিতরে গিয়ে দেখে রিও প্রচন্ড জ্বরে কাতরাচ্ছে এবং তার মাকে ডাকছে। এতদিন পর ছেলেকে এই অবস্থায় দেখে মিনাকো অজরে কান্না করতে থাকে। তখনই অলৌকিকভাবে রিও তার মাকে দেখতে পায়। মিনাকো তাকে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে একা ফেলে যেতে চাইনি। আসলে ঘটনার দিন রিওকে স্কুল থেকে নিতে যাচ্ছিল মিনাকো। ঠিক তখনই সুনামি শুরু হলে সে গাড়ির সাথে সমুদ্র ভেসে যায়। তো রিও এখন তাকে জিজ্ঞেস করে, আমরা কি আবারও আমাদের বাসায় ফিরে যেতে পারবো? ছেলের এই প্রশ্নের উত্তর মিনাকোর কাছে নেই, কারণ সে জানে তার অনুপস্থিতিতে রিওর বাকি জীবনটা একা এই এতিমখানাতেই কাটাতে হবে। আর এই জন্য সে আসলে বেশি কষ্ট পাচ্ছিল। তো এখন রিও মাকে একটা গল্প শোনাতে বলে। মিনাকো এখন তার সাথে ঘটে চলা ঘটনাগুলো গল্প হিসেবে বলতে শুরু করে, যেগুলো সে মৃত্যুর পর দেখেছে। আকিরাদের সাথে তার সাক্ষাৎ, প্রতি সপ্তাহে হ্যারিকেন জ্বালিয়ে যাত্রা, আর সেই অদ্ভুত পরপারের জীবন, এসব কিছু আর কি। এভাবে মা ছেলে গল্প করে সারা রাত পার করে দেয়। পরদিন সকালে রিও ঘুম থেকে উঠে ভাবে সে হয়তো তার মাকে স্বপ্নে দেখেছিল। এদিকে মিনাকোর সব আক্ষেপ শেষ হয়ে গিয়েছে, তাই তারও যাওয়ার সময় হয়ে যায়। তবে সে আরো কিছুদিন এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আজ মিনাকো মাইকেলকে বলে, চলুন এবার আমরা সেই অসমাপ্ত গল্পটা শেষ করি, মানে মাইকেলের স্বপ্নের সেই সিনেমার শুটিং। এই কথা শোনার পর যেন হঠাৎ করে সবার ভেতরে এক নতুন শক্তি কাজ করতে শুরু করে, যেন তারা প্রত্যেকেই মাইকেলের সেই স্বপ্নের অংশ হয়ে উঠেছে। মাইকেলের গল্পে দেখানো হয়েছিল যে সে তার গার্লফ্রেন্ড মাইকোর সাথে ব্রেকআপ করে চলে যায় টোকিও শহরে। তখন তার কাছে ক্যারিয়ার ছিল সব থেকে বড় কিছু। অন্যদিকে তার অনুপস্থিতিতে মাইকো বিয়ে করে নেয় মাইকেলের ওই এক বন্ধু সাসাকিকে। তখন মাইকেল অনুভব করতে পারে সে আসলে ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে তার ভালোবাসাকেই হারিয়ে ফেলেছে। তবে মাইকেল তার জীবনের শেষ প্রান্তে এসে একটা সিদ্ধান্ত নেয়, সেবার নিজের জীবনের সেই করুণ অধ্যায়টাকেই রূপান্তর করবে সিনেমার গল্পে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সিনেমাটা শেষ করার আগেই সে মারা গিয়েছিল। তো ঠিক সেই মুহূর্তের পর থেকেই গল্প এগিয়ে যাবে। তবে এবার গল্পটা হবে ফিকশনাল। সিনেমায় দেখানো হবে 50 বছর পর মাইকেল আবারও ফিরে এসেছে তার প্রেমিকার খোঁজে।
তার হৃদয়ে এখনো একটাই নাম, মাইকো, যার স্মৃতি তাকে এখনো ছাড়েনি এক মুহূর্তের জন্য। ফিকশনাল প্লটে একদিন হঠাৎ তার দেখা হয় এক তরুণীর সঙ্গে, যিনি আর কেউ নন, মাইকোরই নাতনি। এই চরিত্রে অভিনয় করে আমাদের পরিচিত নানাকো। এভাবেই একটা কাল্পনিক গল্প দাঁড় করায় তারা এবং খুব আনন্দ উল্লাস করে তাদের শুটিং শেষ করে। এরপর তারা সবাই চলে আসে টোকিও শহরে এবং মাইকোর বাড়ির সামনে আসতেই দেখা হয় সাসাকির সাথে, যে তাদেরকে দেখতে পাচ্ছিল, কারণ 2 বছর আগে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। এরপর সে মাইকেলকে রুমে নিয়ে আসে। সেই রুমে মাইকো একটা রোমান্টিক মুভি দেখছিল। বয়সের ভারে চামড়া খানিকটা ঝুলে পড়েছে, তবে মাইকেলের চোখে সে এখনো সেই আগের মতোই সুন্দরী। তো এরপরে সাসাকি জানায়, মাইকো তোমার কথা কখনো ভুলেনি, সে সবসময় তোমাকে নিয়েই ভাবে। এরপরে সাসাকি একটা ড্রয়ার খুলে দেখায়, সেখানে রাখা ছিল মাইকোকে দেয়া মাইকেলের ছোট ছোট উপহার আর স্মৃতিচিহ্ন। সেই মুহূর্তে মাইকেল বুঝে ফেলে সে যেমন মাইকোকে ভুলতে পারেনি, তেমনই মাইকো তাকে কখনো ভুলেনি। এরপর চোখের জল সামলে মাইকেল তাকে জড়িয়ে ধরে সবকিছুর জন্য সরি বলে। এইভাবে তারা কিছুটা সময় একসাথে কাটায়। ওদিকে মিনাকো আর বাকিরা বাইরে অপেক্ষা করছিল। মাইকেল বেরিয়ে এসে জানায়, আমার কাজ শেষ, আর কোনো ইচ্ছে এখন আর বাকি নেই, মানে সেও খুব শীঘ্রই এখান থেকে মুক্তি পেয়ে যাবে। মিনাকোর মাথায় আসে এক অসাধারণ আইডিয়া। সে বলে, চলো এই মুভিটার একটা স্পেশাল স্ক্রিনিং করি এবং আত্মাদের ইনভাইট করি। সবাই এই ভাবনাটাকে দারুণভাবে গ্রহণ করে। রাতের বেলা থিয়েটারে মৃত আত্মাদের ভিড় জমে। তারা সবাই একসাথে সিনেমা দেখতে এসেছে। আর এখন মাইকেল সবাইকে স্বাগত জানায় আর মিনাকোদের ধন্যবাদ জানিয়ে বলে, তাদের সহযোগিতা ছাড়া এই কাজ আমার একার পক্ষে কখনোই সম্ভব ছিল না। তো এরপর মুভিটা স্টার্ট হয়। সবাই মুগ্ধ হয়ে মুভিটা উপভোগ করে, কিন্তু মাইকেলের মনে তখন এক অদ্ভুত অনুভূতি। একদিকে সে প্রাউড ফিল করছিল, আবার একটু কষ্টও পাচ্ছিল, কারণ এটাই তার শেষ রাত। এরপর দেখা যায় তারা একসাথে গল্প গুজব করছে। মাইকেল বলে তার কাছে একটা নতুন মুভির আইডিয়া আছে। এই যে তারা যা কিছু করলো এতদিন, সেটাই একটা মুভির মাধ্যমে ফুটিয়ে তুললে মন্দ হবে না, তবে সেটা করার মতো আর সময় নেই তাদের। মিনাকো আর তাকে চলে যেতে হবে পরকালের উদ্দেশ্যে। মাইকেল এখন নানাকোকে বলে, আমার চলে যাওয়ার পর তুমি সেই মুভিটা তৈরি করবে। আর আকিরাকে দায়িত্ব দেওয়া হয় গল্পটা লেখার জন্য। অবশ্য আকিরা তো আগে থেকেই এই গল্প নিয়ে লিখছিল। তো এরপর তারা শেষবারের মতো চিয়ার্স করে একসাথে ড্রিঙ্কস করে। মাইকেলের চোখে এই প্রথমবার পানি চলে আসে, কারণ তাদের হয়তো আর কখনোই দেখা হবে না। তো সবাই একসাথে নাচ গান করে শেষ মুহূর্তটা সুন্দরভাবে কাটায়। ভোরবেলা মিনাকো বিদায় জানাতে আকিরার রুমে আসে, তার সাথে শেষবারের মতো গল্প করে। আকিরা জানায় সে আরো কিছুদিন এখানে থাকবে, যতদিন না তার গল্পটা শেষ হচ্ছে। এরপর সে হঠাৎ করে বলে বসে মিনাকোকে সে পছন্দ করে, তবে এইসবের এখন আর কোনো ভ্যালু নেই। মৃত্যুর আগে যদি তাদের দেখা হতো তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। মিনাকো তখন সবকিছুর জন্য ধন্যবাদ জানিয়ে তাকে হাক করে। এরপরে সে চলে আসে সমুদ্র পাড়ে এবং হাসি মুখেই এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। অপরদিকে দেখানো হয় এখনো উদ্ধার কাজ চলমান। এদিকে ইয়াসুকো বসেছিল একটা হসপিটালে। নানাকোর ছবিটা দেখে সে খুব কষ্ট পাচ্ছিল। আসলে নানাকো পুরোপুরিভাবে মৃত্যুবরণ করেনি, হাতের শিরা কেটে সে কোমায় চলে গিয়েছিল। আর হঠাৎ করেই একদিন তার জ্ঞান ফিরে আসে। তবে মিনাকোদের সাথে কাটানো মুহূর্তগুলো তার স্মৃতিতে থেকে যায়, তাই চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল। এরপর অনেক বছর পার হয়ে যায়। রিও এখন হাই স্কুলে পড়াশোনা করে। একদিন সোশ্যাল মিডিয়ায় তার পরিচয় হয় নানাকোর সাথে, যে তাকে টোকিওতে ইনভাইট করে একটা মুভির প্রিমিয়ার শো দেখার জন্য। সেই মুভির লেখক নানাকো নিজেই, আর মুভির নাম দিয়েছে দি প্যারেটস। রিও খুব উৎসাহ নিয়ে সেই মুভিটা দেখতে বসে পড়ে। নিশ্চয়ই ভাবছেন সেই মুভির গল্পে কি আছে, তাই না? আসলে এতক্ষণ আমরা যা যা দেখলাম সেই গল্পটাই হচ্ছে দি প্যারেটস মুভির গল্প। একদম শেষ দৃশ্যে দেখানো হয় বাস্তবে সেই অ্যামিউজমেন্ট পার্ক এখন ধ্বংসপ্রায়। নাগরদোলায় জং ধরেছে, গাড়ি পড়ে আছে এক পাশে, থিয়েটার সবুজ শ্যাওলায় ঢেকে গেছে, আর সেই টেবিলটা যেখানে তারা একসাথে বসে ব্রেকফাস্ট করত সেটাও এখন পরিত্যক্ত। কিন্তু কাল্পনিক জগতে এই সবকিছুই এখনো আলোকিত, প্রাণবন্ত এবং রঙিন। গাইস, এই গল্পটা আমাদের বোঝানোর চেষ্টা করে মানুষের জীবনে আক্ষেপ থাকাটা খুবই স্বাভাবিক, কিন্তু সেই আক্ষেপটা যেন মৃত্যুর পরেও থেকে না যায়। তোমার জীবনেও কি রয়ে গেছে এমন কোনো অপূর্ণতা, কোনো ভুল যেটা আজও ঠিক করা হয়নি, কোনো কথা যেটা আজও বলা হয়নি, কোনো মানুষ যার কাছে ক্ষমা চাওয়ার উচিত ছিল অথচ বলা হয়নি? তবে দেরি করো না বন্ধু, জীবন চিরকাল সময় দেবে না। যা বলা দরকার আজই বলো, যার কাছে ফিরে যাওয়া দরকার আজই যাও। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? কমেন্টে নিজের অনুভূতি জানিও। আর হ্যাঁ, যদি গল্পটা একটু প্যাচালো মনে হয় তাহলে সময় নিয়ে মনোযোগ দিয়ে দ্বিতীয়বার দেখে নিও প্লিজ। আশা করি সবটাই বুঝতে পারবে।